আচ্ছা, এখন আমরা দ্বিমুখী স্ল্যাব নিয়ে আলোচনা করব। প্রথম তো দ্বিতীয় অধ্যায়ে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব নিয়ে আলোচনা করছিলাম, মানে একমুখী স্ল্যাব। আর এখন আমরা টু ওয়ে স্ল্যাব নিয়ে আলোচনা করব। তাহলে টু ওয়ে স্ল্যাবটা কি? টু ওয়ে স্ল্যাবটা হলো যে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটির অনুপাত যদি 2 থেকে কম হয় তাহলে সেটা টু ওয়ে স্ল্যাব, আর 2 বা 2 থেকে বেশি হলে এটা কি ওয়ান ওয়ে স্ল্যাব। ডাব্লিউএসডি করানোর সময় বুঝাইছিলাম বিষয়টা। তাহলে এখানে দেখো বলছে একটি অভ্যন্তরীণ ফ্লোর স্ল্যাবের মাপ 5 মিটার ইন্টু 4 মিটার, ডিজাইন লোড এত, শর্ট স্প্যানের মোমেন্ট সহগ এত, লং স্প্যানের মোমেন্ট সহগ এত, স্ল্যাবটির পুরুত্ব এবং প্রধান রিইনফোর্সমেন্ট নির্ণয় করো। তাহলে আমরা ধাপে ধাপে কাজ করব। প্রথম কাজ হলো যে স্ল্যাবের পুরুত্ব এবং ডিজাইন লোড বের করব দ্বিমুখী স্ল্যাবের ক্ষেত্রে। এখন প্রথমত আমাদের দেখতে হবে যে স্ল্যাবটি দ্বিমুখী কিনা। এটার জন্য L/S মানে শর্ট স্প্যান এবং লং স্প্যানের অনুপাত করব। তাহলে এখানে শর্ট স্প্যান কত? 5, আর লং স্প্যান, শর্ট স্প্যান হলো 4 আর লং স্প্যান হলো 5, তার মানে 5/4। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে কত আসবে দেখো। 1.25। তাহলে 1.25 2 থেকে কি কম? তাহলে 2 থেকে কম হলে টু এ স্ল্যাব, আর যদি 2 বা 2 থেকে বেশি হয় তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব। তার মানে এটা হলো টু এ স্ল্যাব। এখন আমাদের টু এ স্ল্যাবের নিয়মে ডিজাইন করতে হবে। তার মানে হচ্ছে প্রথমে এটা দেখতে হবে যেটা আসলে একমুখী না দ্বিমুখী। হ্যাঁ, এটা দেখতে হবে ওয়ান ওয়ে নাকি টু এ, L/S এর রেশিও করে। যদি কোনো একটা মান না দেওয়া থাকে, মান তো অবশ্যই থাকবে, স্ল্যাবের ধরো মান অবশ্যই দেওয়া থাকবে। আর না থাকলে এটা তোমার যে তথ্যগুলো থাকবে ওই তথ্য দেখেই তুমি বুঝতে পারবা এটা ওয়ান ওয়ে নাকি টু ওয়ে। যেমন এখানে দেখো মোমেন্ট সহগ দেওয়া আছে। এর আগে যে আমরা অঙ্ক করছি ওয়ান ওয়ের ক্ষেত্রে মোমেন্ট সহগ ছিল না, তার মানে এটা আমরা ধরে নিব যে ওয়ান ওয়ে স্ল্যাব, সরি টু ওয়ে স্ল্যাব। এই হলো বিষয়। মোমেন্ট সহগটা কি আসলে? মোমেন্ট সহগ এটা অঙ্ক করেই, অঙ্ক করানোর সময় বিষয়টা বুঝতে পারবা। ঠিক আছে, আপাতত এটা স্কিপ রাখি। এখন দেখো প্রথমত ধাপ 1। ভাই 3.1 লিখে দেন, পরে খুঁজে পাওয়া সহজ। 3.1। তাহলে দেখো ধাপ 1, প্রশ্নটা মনে হয় দেখানো হয়েছে, এটা হলো প্রশ্ন। দেখা যাচ্ছে। তাহলে ধাপ 1-এ কি? স্ল্যাবের পুরুত্ব ডিজাইন লোড ও ডিজাইন লোড নির্ণয়। এর আগে কটা অধ্যায় শেষ করছেন? 1 2 অধ্যায়, 5ও শেষ হয়েছে। 1 2 5। ক্লাসটা শেষ করি পরে বলতেছি। তাহলে এটা নিলাম। তাহলে স্ল্যাবের পুরুত্ব ও ডিজাইন লোড নির্ণয়। এখন যে কোনো স্ল্যাবের ক্ষেত্রে পুরুত্ব লেস দেন 9 সেন্টিমিটার ধরতে হবে। মানে যে কোনো স্ল্যাবের ক্ষেত্রে পুরুত্ব কি 9 সেন্টিমিটার হবে, এর থেকে কম হবে না। এটা মেবি ডাব্লিউএসডির ক্ষেত্রে বলা হয়েছিল। 9 থেকে যদি কম হয় তাহলে এটা ফলস স্ল্যাব হয়ে যাবে। ফলস স্ল্যাব কি? যেমন আমরা লেট্রিনের ঢাকনা দেখছি বা লেট্রিনের রিং দেখছি, এখানে বিভিন্ন তার ইউজ করে, জিআই তার বা ইত্যাদি। তো এই যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে পুরুত্ব কত? 9 সেন্টিমিটার থেকে কম হয়। মানে থিকনেস যেটা আছে এটা কত হয়? 9 সেন্টিমিটার থেকে কম হয়। তো 9 সেন্টিমিটার থেকে যদি কম হয় এটা কি ফলস স্ল্যাবে চলে যাবে। আর আমরা যদি এখানে ছাদের স্ল্যাব নেই তাহলে এই ক্ষেত্রে অবশ্যই 9 সেন্টিমিটারের থেকে কি বেশি হইতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন তাহলে প্রথমত আমরা লিখব যে স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব, স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব। তাহলে এটার জন্য সূত্র হলো T = 2 × L + S ইন্টু হলো 100 ডিভাইডেড বাই 180। এটা কি? এটা তো ছিল না। দিস ইজ ফর্মুলা টু এ স্ল্যাবের। মানে এটা 2 এর ফর্মুলা। হ্যাঁ, মানে আগে যা করছে সব বলে দাও। এখন টু এ স্ল্যাব মানে নতুন নিয়ম, নতুন সব কিছু। সবগুলো কি আলাদা হয় সূত্র এখানে নাকি জাস্ট সবই আলাদা একবারে, মানে কিছু মিল পাবা বাট মানে ম্যাক্সিমামই আলাদা। এখানে তো অঙ্কের ধারাটা সেম, জাস্ট সূত্রগুলো চেঞ্জ হবে। সূত্রগুলো চেঞ্জ হবে, এটাই মূল কথা। তাহলে 2 নিলাম। এখন লং স্প্যান, লং স্প্যান প্রশ্নে দেওয়া ছিল 5 মিটার, 10 মিটার। তাহলে 5 নিলাম। আর শর্ট স্প্যান কত? শর্ট স্প্যান হলো 4 মিটার। আর 100 গুণ দেওয়ার উদ্দেশ্য হলো মিটার থেকে সেন্টিমিটার করা, আর এখানে ডিভাইডেড বাই 180 সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেটারাইজ করবা বা ক্যালকুলেটর হিসাব করবে, হিসাব করলে 10 সেন্টিমিটার। এটা কি 9 থেকে বেশি? বেশি। তার মানে আমরা 10 ধরেই কাজ করব, বেশিটা ধরেই কাজ করব।
তারপরে আবার ডিজাইন লোড। ডিজাইন লোড, আচ্ছা ডিজাইন লোডের ক্ষেত্রে লিখতে হবে যে প্রতি 1 মিটারের স্ট্রিপ বিবেচনা করে, পাই। মানে আমরা যে হিসাবটা করব প্রতি মিটারে করব। তাহলে এই ক্ষেত্রে ডিজাইন লোড, ডিজাইন লোড ডাইরেক্ট দেওয়া আছে কত 850 কেজি পার বর্গ মিটার। এই যে তাহলে মিটার করতে গেলে দৈর্ঘ্য 1 মিটার গুণ দিতে হবে, আর এখানে কত 850, তাহলে হিসাব করলে 850 কেজি পার মিটার। আর কি বললেন না কথাটা বুঝলেন? যেহেতু 1 মিটার স্ট্রিপ বিবেচনা করছি হ্যাঁ, just এই জন্য 1 এক দিব, আর একের সাথে 850 কি এটা গুণ করে বর্গ দিব। মিটার আছে। ওই যে 850 কেজি পার বর্গ মিটার, এটার সাথে যখন 1 মিটার গুণ করবা তখন একটা করে মিটার কাটা যাবে। ও আচ্ছা আচ্ছা। মিটার কাটা গেলে কি ওই ক্ষেত্রে কেজি পার মিটার থাকবে। স্কয়ার আর স্কয়ার আর মিটার থাকলেও 1 টাকা তো অটো কাটা যায়। এটা তবে কিছু কিছু অঙ্ক আছে যেমন এই ক্ষেত্রে ডেড লোড লাইভ লোড আলাদা করে থাকে, তাহলে ওই ক্ষেত্রে আগের মতো হিসাব করতে হবে। আবার ওই যে গুণ দেওয়া লাগবে। হ্যাঁ মানে আলাদা আলাদা করে, প্রথমত স্ল্যাবের নিজস্ব ওজন বের করবা, তারপরে ফ্লোর ফিনিশ বের করবা, আরও যদি মনে করো সিলিং থাকে সিলিং প্লাস্টার এটার হিসাব করবা, তারপরে লাইভ লোড করবা, মানে ওই যে WSD-তে যেভাবে লোড ক্যালকুলেশন দেখাইছি ওইভাবে করতে হবে। বুঝছি বুঝছি খালি পুরোতে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। বুঝছি। কি বুঝতে পারছো? বুঝছি। এক কথায় শুরুটা যদি ভালো হয় তাহলে শেষটা এমনি সহজ হয়ে যায়। তাহলে এটা হইল। আর এখানে প্রশ্নে দেখো ডাইরেক্ট ডিজাইন লোডই দিয়ে দিচ্ছে, মানে যত লোড আছে সব হিসাব করে 850 হয়েছে, ও যেটা ডিজাইন লোড দেওয়া আছে। ডাইরেক্ট দেওয়া আছে। আর নাহলে আমাদের ক্যালকুলেশন করা নাহলে ক্যালকুলেশন করতে হইতো, প্রথমে স্ল্যাবের ওজন বের করতে হইতো, তারপরে কি যদি ফ্লোর ফিনিশ থাকতো এটা হিসাব করতে হতো, সিলিং প্লাস্টার থাকলে এটা হিসাব করা লাগতো, ডেড লোড থাকতো। হ্যাঁ তারপরে লাইভ লোড এগুলো হিসাব করা লাগতো, করে দেন সবগুলো এভারেজ মানে যোগ করে তারপরে ওমেগার মান নিতে হইতো। তাহলে আশা করি বুঝতে পারছো। বুঝছি। তাহলে ডিজাইন লোড এখানে ওমেগা হবে। আচ্ছা তাহলে এটা আশা করি বুঝতে পারছো। তাহলে ওমেগার মান এটা ভাই একদিন রিক্সায় উঠে রিক্সার ভাড়া বলেন যে আপনার ভাড়া কত হয়েছে ভাষা এটা বলে। বলা যাবে না। এরপরে দেখো ধাপ 2, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। তাহলে 2 নম্বর ধাপে কি থাকে? সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট বের করার আগে মোমেন্ট সহগ বের করতে হবে। মোমেন্ট সহগকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, এটা সূত্র হলো S/L। তাহলে S এর মান কত? S এর মান এখানে 4 মিটার 4/5 আর L এর মান হলো 5, তাহলে এটা হিসাব করলে কত আসবে? 0.80 আসে। 0.8। এটা বেন্ডিং মোমেন্টের জন্য আগে বেন্ডিং শক বাই করতে হবে। হ্যাঁ ডিমুক স্ল্যাবের ক্ষেত্রে। এখন এটা বের করলাম, এটার কাজ কি? এটার কাজ হলো দেখো এখানে একটা ছক আছে, এই ছকটা মনে রাখতে হবে। ছকটা কি? যে এম এর মান 1, 0.9, 0.8, 0.7। এটা বুঝি নাই ভাই, আপনি কি দেখাচ্ছি আমি এক এক করে বলতেছি। এখানে এম এর মান দেখো 1 অথবা 0.9 অথবা 0.8 অথবা কি 0.7, এই মানগুলো হতে পারে। তাহলে আমরা কোনটা পাইছি? 0.8। হ্যাঁ ও আচ্ছা, তার মানে হচ্ছে এগুলো মান কি নির্দিষ্ট আছে ভাই কিছু? হ্যাঁ নির্দিষ্ট বলতে তুমি অনুপাত করে হয়তোবা 1 পাবা, নয়তোবা 0.9 পাবা, নয়তোবা 0.8 পাবা, নয়তোবা 0.7 পাবা, এই টাইপের ভ্যালু পাবা। ঠিক আছে, এই হলো বিষয়। ভাই আমাদের ম্যাম বলছিল কি জানেন, যদি এর মাঝামাঝি পাওয়া যায় তাহলে দুটা যোগ করে ভাগ করে দিই। মাঝামাঝি সাধারণত হয় না, বুঝছো, হয় না। তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো মিলিয়েই দেয়, মিলে যায়। মাঝামাঝি দেয় না। ঠিক আছে, এই হলো বিষয়। ফাইনাল পরীক্ষায় একটু দিল মাথাটা ঘুরে একটু, তখন আবার হ্যাঁ জ্ঞান দেয় না, করে দেয়। সাধারণত দেয় না, এই হলো বিষয়। এমন জায়গায় একটু তাহলে দেখো এখন করে দিবে। এম এর মান যদি 0.8 হয় তাহলে আমরা এই ভ্যালুগুলো নিব, 0.9 হলে এই ভ্যালুগুলো নিব, 1 হলে এই ভ্যালুগুলো নিব, 0.7 হলে এই ভ্যালুগুলো নিব। কার ক্ষেত্রে? শর্ট স্প্যানের ক্ষেত্রে। ঠিক আছে, মানে এখানে যে মানগুলো দেওয়া আছে শর্ট স্প্যানের জন্য রেঞ্জ, আর লং স্প্যানের জন্য সব ক্ষেত্রেই এম এর মান 0.03 আর 0.02। এখন এখানে স্প্যানের আবার প্রান্তীয় অবস্থা আছে। প্রান্তীয় অবস্থা কি? যে অবিচ্ছিন্ন প্রান্তের মোমেন্ট সহগ হবে এই যে এই মানগুলা, আর মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের সহগ হবে এই মানগুলা। এগুলো আপাতত মাথায় জানান দাও, অঙ্ক করানোর সময় আমি ব্যবহারটা দেখাচ্ছি। তাহলে
এতটুকু হলো শর্ট স্প্যানের জন্য, এতটুকু হলো লং স্প্যানের জন্য। আর এখানে যে কলামটা আছে এটা হলো অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের জন্য। আর এখানে যে কলামটা আছে বা সারিটা আছে এটা কি মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য। এখন দ্বিমুখী স্ল্যাবের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা, যে এটা হলো মোমেন্টের কার্ভ, ঠিক আছে। মাঝখানে কি কার্ভটা উপরের দিকে চলে গেছে, তার মানে মাঝখানে যে স্প্যান আছে এটার মোমেন্ট কি পজিটিভ হয়। কার্ভটা উপরে গেছে মানে কি মাঝখানের স্প্যানের ক্ষেত্রে মোমেন্টটা পজিটিভ হয়। এটা ধরো 0 0 লাইন মানে রেফারেন্স লাইন, মানে এমন একটা লাইন যেটার উপরে গেলে পজিটিভ, নিচে গেলে কি নেগেটিভ। মানে এই লাইনের উপরে যদি কোনো কার্ভ যায় তাহলে পজিটিভ, আর নিচে যদি কোনো কার্ভ যায় তাহলে কি নেগেটিভ। এখন এই যে মাঝখানে যে কার্ভটা আছে এটা কি উপরে গেছে না নিচে গেছে, ঠিক আছে। তার মানে মধ্য স্প্যানের জন্য মোমেন্টের মান সর্বদা পজিটিভ হয়। আর এই যে এইদিকে সাইডে বা এদিকে সাইডে মানে অবিচ্ছিন্ন প্রান্তের দিকে, ঠিক আছে, এইদিকে দেখো কার্ভ নিচের দিকে চলে গেছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, নেগেটিভ আসবে এখানে। হ্যাঁ, অবিচ্ছিন্ন প্রান্তের জন্য ভাই মোমেন্টের মান অবিচ্ছিন্ন নেগেটিভ এখানে হবে। কেন বলা হয়েছে ভাই? অবিচ্ছিন্ন বলতে কোনটা দ্বারা অবিচ্ছিন্ন বোঝানো হয়েছে? এটা তো এর আগে বোঝানো হয়েছিল ডাব্লিউএইচডি তে। আচ্ছা, ডাব্লিউএইচডি যখন আবার করাবো তখন আমি দেখাই দেব বিষয়টা, এখন আর রিপিট না করি। আচ্ছা, তাইলে আশা করি এই যে কথাগুলো লিখছে এর মানে বুঝতে পারছো। তাইলে অবিচ্ছিন্ন প্রান্তের জন্য নেগেটিভ মোমেন্ট আর মধ্য স্প্যানের জন্য কি পজিটিভ মোমেন্ট। ও হ্যাঁ। আচ্ছা, বুঝছি না। তাহলে আপাতত অনেকটাই ক্লিয়ার হয়েছে, আরো ক্লিয়ার হবে যখন আমরা অঙ্ক ধরবো। আচ্ছা, এটা হলো, বাট প্রশ্নে কিন্তু এখানে ডিরেক্টলি মান দেওয়াই আছে, তাইলে কষ্ট করে আমাদের আর ছকে যেতে হবে না, এই ছকে যেতে হবে না। কিন্তু প্রশ্নে যদি এখানে মোমেন্টের মানগুলো দেওয়া না থাকে, এই যে এই মানগুলো যদি দেওয়া না থাকে মোমেন্টের সহগগুলা, তাহলে অবশ্যই এই ছকটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ রেখে পরীক্ষায় উত্তর করতে হবে। মানে না থাকলে এটা মুখস্থ রাখতে হবে, আর থাকলে তো থাকলোই আলহামদুলিল্লাহ। কি বুঝতে পারছো? হ্যাঁ, এই আর কি। তবে এগুলো সেভ করা যায়, সেভ করার কৌশলটা আমি দেখাই দেবো, ক্যালকুলেটরে সেভ করে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন তাহলে আমাদের প্রথম কাজ হলো শর্ট স্প্যান। শর্ট স্প্যান। স্প্যান, শর্ট স্প্যান বলি লং স্প্যান বলি, দুইটা অংশ থাকবে, একটা হলো অবিচ্ছিন্ন প্রান্ত, আরেকটা কি মধ্য স্প্যান। তাহলে আমরা লিখব যে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট। নেগেটিভ মোমেন্ট। এই জন্যই এবার এটা লেখছে। এবার হচ্ছে হ্যাঁ। তাহলে এটার সূত্র হলো CWS স্কয়ার, ডাইরেক্ট মুখস্থ। এখন সি, সি হলো ওই যে মোমেন্ট সহগের যে মানগুলো আছে এগুলো, ঠিক আছে। এখন শর্ট স্প্যানের মোমেন্ট সহগ, নেগেটিভ মোমেন্টের জন্য এটা, আর পজিটিভ মোমেন্টের জন্য কি এটা। তো এখন যে আমরা মোমেন্ট বের করতেছি এটা কি নেগেটিভ না পজিটিভ? এখন তো আমরা করতেছি হচ্ছে আপনার নেগেটিভ। নেগেটিভ। তাহলে নেগেটিভের ক্ষেত্রে সি এর মান হবে -0.048। ঠিক আছে, এখন লিখেই দিছি আমরা নেগেটিভ মোমেন্ট, সেই জন্য আর মাইনাস নেওয়ার দরকার নেই, শুধুমাত্র আমরা 0.048 নেব। তাহলে সি এর মান কত হবে? সি এর মান হবে 0.048। লং হয়ে গেল না? আর সমস্যা নেই, 20 মিনিট করে করো। ইন্ট্রো দেব, তারপরে ডাব্লু, ইউটিউবে ডাইরেক্ট দেবো তো সমস্যা নেই। ডাব্লুর মান কত? 850। তাহলে চলো একটাই দিয়ে। তারপরে এস, এস তো শর্ট স্প্যান, শর্ট স্প্যানের মান কত? 4 মিটার। 4 মিটার। তাহলে 4 স্কোয়ার, আর আমরা যদি কেজি মিটারকে কেজি সেন্টিমিটার করি তাহলে এই ক্ষেত্রে কি 100 দ্বারা গুণ করতে হবে মোমেন্টের ক্ষেত্রে, এটা দিলাম। তাহলে দিয়ে এটা হিসাব করে কত আসে দেখো, ওই জন্য আসলে হয় 65280। এটাই দিয়ে দাও, 65280 আমার মান তো সব সেম মানে কেজি সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এরপরে মধ্য স্প্যান। মধ্য স্প্যানের, তাহলে মধ্য স্প্যানের কি পজিটিভ মোমেন্ট, তাহলে এটা হলো CWS স্কয়ার, একই সূত্র। সেম জিনিস। তাহলে এই ক্ষেত্রে সি এর মান কি চেঞ্জ হবে? যেটা পজিটিভ। তাহলে হবে 0.036। ও আচ্ছা। আর ডাব্লুর মান হলে 850, আর শর্ট স্প্যান কত? 4।
স্কোয়ার ইন্টু হলো 100। তাহলে এটা ক্যালকুলেটার হিসাব করলে 48960 কেজি সেন্টিমিটার আসবে। এখন সব থেকে এই মানগুলা কিভাবে নিবা? সব থেকে দেখো এম এর মান 0.8 আসছে, তাহলে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের জন্য কত হবে? 0.048, আর মধ্য স্প্যানে পজিটিভ মোমেন্টের জন্য 0.036। কি বুঝাইতে পারছি? এই যে, তাহলে শর্ট স্প্যানের কাজ শেষ। এখন আমরা লং স্প্যানের কাজ করব। লং স্প্যানের ক্ষেত্রে আবার দুইটা পার্ট। মানে বেন্ডিং মোমেন্টটা বের করতে পারলে ওটা অটোমেটিক মন থেকে আমরা তো হ্যাঁ। ক্যালকুলেট বের করতে পারবো। তাহলে লং স্প্যান, তাহলে আবার অবিচ্ছিন্ন প্রান্তের এটা কি সিডব্লিউ ও এল স্কয়ার, যেটা লং শর্টের জন্য এস হয়ে যায়, আর এই যে লং হয়। হ্যাঁ, আর লং এর জন্য এখানে এল হয়ে যাবে। শর্টের জন্য এখানে এস হবে, আর লং এর জন্য কি হয়ে যাবে? এল হয়ে যাবে। ফার্স্ট লং হয়েছে। ঠিক আছে। তাহলে অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্ট, সব ঠিক থাকবে, শুধু এল স্কয়ার এল হয়ে যাবে। মানে শর্ট স্প্যানের জন্য এখানে এস হয়েছে, আর লং এর জন্য কি এল নিব। বুঝছি। তবে এটা নিয়ে একটু বিতর্ক আছে, এই বিতর্কে আমি না যাই। বইয়ে যেহেতু এই নিয়মে করা আছে, আমি এই নিয়মে করাই দিলাম। তবে এখানে একটু বিতর্ক আছে, বিতর্কটা আমি না বললাম, দরকার নেই এটা। ঠিক আছে? মানে লাভ নেই। আমরা এটা- আসলে না, বইয়ে স্কোর করা। হ্যাঁ, বইয়ে যেভাবে নিয়ম আছে এইভাবে আমি দেখাই দিলাম। থাক আমাদের স্কোর। কারণ তোমরা যখন পরীক্ষা দিবা বইয়ের নিয়মটাই গ্রান্টেড, এর বাইরে অন্য কিছু গ্রান্টেড না। তাহলে সি, তাহলে লং স্প্যানের দেখো এখানে মান দেওয়া আছে, 0.033। হ্যাঁ, 0. নেগেটিভ মোমেন্টের জন্য 0.033, তাহলে সি এর মান হবে 0.033, আর ডাব্লুর মান তো 850, আর লং স্প্যানের মান কত? 5 5 স্কোয়ার ইন্টু হলো 100। তাহলে ক্যালকুলেটর হিসাব করলে কত আসবে? 70125 70125 কেজি সেন্টিমিটার। না এটা বন্ধ করেন তো, মাঝে মধ্যে একটু আচ্ছা, তারপরে মধ্য স্পেনের পজিটিভ মোমেন্ট। পজিটিভ মোমেন্ট, তাহলে এটা সূত্র হলো CWL স্কয়ার। তাহলে সি এর মানটা এখানে কত হবে? পজিটিভের জন্য 0.025, তাহলে 0.025 দিলাম ইন্টু ডাব্লুর মান হলো 850 ইন্টু হলো এল এর মান 5 স্কোয়ার ইন্টু কি 100। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 53125 কেজি সেন্টিমিটার আসবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এরপরে আমাদের কাজ হলো কার্যকরী গভীরতা, মানে সব আগের মতো। মানছেন ভাই m equals to r √ m equals to rb। হ্যাঁ, তাহলে ধাপ 3 কার্যকরী গভীরতা। আচ্ছা, তাহলে কার্যকরী গভীরতা শর্ট স্প্যান এবং লং স্প্যান দুইটার জন্যই নিতে হবে। ও এটা ভাই তোমার দুইটা আলাদা ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, আলাদা। তাহলে মূল সূত্র হলো ডি ইজ ইকুয়াল টু কি √m/rb, এটা হলো মেইন ফর্মুলা। তাহলে আমরা এখন শর্ট স্প্যানের জন্য হিসাব করব। তাহলে শর্ট স্প্যানের কার্যকরী গভীরতা, কার্যকরী গভীরতা, তাহলে ডিএস নিব যেহেতু শর্ট স্প্যান। দ্বিমুখী স্ল্যাব ভাই তেমন কিছুই না, খালি ডাবল প্রেসার করা লাগবে। হ্যাঁ, আর 4 নম্বর অধ্যায়টা আরও সহজ এটার থেকে, বুঝছো? তাহলে এখানে আরবি দিলাম। এখন দেখো এখানে আর এর মান কি আমাদের জানা আছে? না, এটা বের করে নিতে হবে, ওই যে ডাব্লিউএসডির মতো। প্রথমে কে এফসিটা n/n প্লাস এফএস বাই কি এফ। এখানে কি এফসির মান 0 হয়ে যাবে, এটা ইয়ে নাকি? হ্যাঁ, FC র মান এই যে zero এ প্রাইম সি থেকে এফসিটা বের করতে হবে। এখানে তো এ প্রাইম সি আছে, বাট এইটা থেকে আমাদের এফসির মানটা বের করে নিতে হবে। তো এই মানটা আমি এখানেই দেখাই দিই, ঠিক আছে? এখানে তাহলে এফসি সূত্রটা কি বলো? 0.45 এ প্রাইম সি। মানে প্রশ্ন যে ডাইরেক্ট এফসি দেওয়া থাকবে এর কোনো মানে নেই, এ প্রাইম সি থাকবে, এফসিটা বের করে নিতে হবে। এগুলাই পেস।
তাহলে 210 210 হিসাব করে দেওয়া কত আসে? 94.5 আসবে, হিসাব করার দরকার নেই, ও দেওয়াই তো আছে। দেওয়া আছে না? আচ্ছা, তাহলে এখন দেখো এন, এখানে এন মানে মডুলার রেশিও, এটা 10 দেওয়া আছে, এন এর মান 10 প্লাস হলে এফএস, এফএস এর মান কত? 1400, আর এফসির মান কত? 94.5। 5 তাহলে এটা হিসাব করো, হিসাব করলে কত আসে? 0.403। ঠিক আছে, 40 এটা 3 হবে। তারপরে এখন জের মান বের করবো, জের সূত্র হলো 1 মাইনাস কে বাই 3, তাহলে 1 মাইনাস কে, কে এর মান কত? 0.403 বাই হলো 3, তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে কত আসবে? 0.866। 866 এরপরে আর এর মানটা বের করবো, 8 হাফ জেকে হাফ এফসি জেকে, তাহলে আর এর সূত্র হলো হাফ এফসি এফসি জেকে। তোমার বইয়ের দিকে দেখার দরকার নেই, তুমি এখানে না দেখো। এখানে দেখতেছি। হ্যাঁ, বইয়ের দিকে দেখা দেখতো আমার। তাহলে এফসির মান হলো 94.5 ইন্টু হলো J 0.866 866 ইন্টু হলো কে, কে এর মান হলো 0.403। তাহলে এটা হিসাব করলে 16.49 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসবে। কি বুঝতে পারছো? প্র্যাকটিস করে আসা, কারণ কি জানো ভুলে গেছি। কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসার কারণ সেন্টিমিটার স্কয়ার, কেজি তো বলছি। আচ্ছা, কেজি, এটা বিষয় হলো কি, এখানে এফসি কি পীড়ন, হ্যাঁ এফসি হলো পীড়ন, আর জে হলো নির্দিষ্ট সংখ্যা, এর কোনো একক নাই, কেরও কোনো একক নাই, তার মানে আর এর এককটাই এফসির একক হবে। তো এফসি যেহেতু পীড়ন, পীড়নের একক কি দেওয়া আছে? কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এই জন্য এটা হয়েছে। তাহলে এখানে তো আর জায়গা হবে না মান বসানোর জন্য, আমরা অপর পাতায় বসাবো। এখন দেখো এম, তাহলে শর্ট স্পনের জন্য মোমেন্টের মান দুইটা পাইছি, একটা হলো এটা আর একটা হলো এটা। তো আমরা কোনটা ধরে কাজ করব? যেটা বেশি সেটা ধরে কাজ করব। এখানে আর আপনার ওই পজিটিভিটি আলাদা করা লাগবে না। না, মানে যেটা বেশি সেটা ধরে কাজ করব, মানে তুমি যদি 65 280 ধরে ডিজাইন করো, তাহলে এটাও প্রতিরোধ করতে পারবে, এটাও পারবে। কিন্তু এটা ধরে যদি তুমি ডিজাইন করো, তাহলে এটার ক্ষেত্রে কি পারবে না। তার মানে বেশিটা ধরে কি করতে হবে? ডিজাইন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এম এর মান আমরা কি নিব? 65 65 280 নিব। আর আর এর মান তো পাইলাম, আর বি এর মান তো সব ক্ষেত্রে 100 সেন্টিমিটার বা 1 মিটার স্ল্যাবের ক্ষেত্রে। তাহলে রুট ওভার এম, 65 তাহলে 65 280 ডিভাইডেড বাই আর, আর এর মান 16.49 ধরুন 100। আর বি এর মান হলো 100 সেন্টিমিটার ইন্টু তাহলে 100। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবা, হিসাব করলে 6.29 সেন্টিমিটার আসবে। এখন দেখো এখানে একটা বিষয় আছে, আমরা একটা দ্বিমুখী স্ল্যাবের সেকশন দেখি। আচ্ছা, একমুখী স্ল্যাবের ক্ষেত্রে আমরা দুই ধরনের রড নিছি, একটা হলো টেনসাইল বার, আরেকটা কি টেম্পারেচার বার। কিন্তু দ্বিমুখী স্ল্যাবের ক্ষেত্রে টেম্পারেচার বার নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, টেম্পারেচার বার নেওয়ার প্রয়োজন নাই। এখানে আমরা ডাইরেক্ট শর্ট স্পেনের জন্য একটা বার ইউজ করব আর লং স্পেনের জন্য একটা বার ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে তো আর টেম্পারেচার বার নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, হচ্ছে না। মানে একমুখী স্ল্যাবের ক্ষেত্রে আমরা লং স্পেন বরাবর কি করতাম? লং স্পেন বরাবর টেনসাইল বার ইউজ করতাম, আর শর্ট স্পেন বরাবর কি টেম্পারেচার বার ইউজ করতাম। কিন্তু এখানে শর্ট স্পেনের জন্য একটা বার নিতে হবে, লং স্পেনের জন্য একটা নিতে হবে, তাহলে তো এক্সট্রা করে টেম্পারেচার নিতে হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে সেকশনটা কেমন হবে? সেকশনটা হবে এরকম, দেখো এখানে প্রথমে যে রডটা নিছি এই রডটা হলো লং স্প্যানের জন্য, আর পরে যে রডটা নিছি এটা কি শর্ট স্প্যানের জন্য। তাহলে বিমের উপরিতল থেকে বা উপরের অংশ থেকে রডের কেন্দ্র পর্যন্ত যে গভীরতা এটা হলো লং স্প্যানের কার্যকরী গভীরতা, আর নিচে যে নিচে এটা হলো শর্ট স্প্যানের জন্য রড। তাহলে বিমের উপরে থেকে একবারে সেন্টার পর্যন্ত যে গভীরতা এটা কি শর্ট স্প্যানের কার্যকরী গভীরতা ডিএস। রডের সংখ্যা কি কোনো কম বেশি হবে না?
এটা দেখি আমরা হিসাব করলেই বুঝতে পারবো কতটুকু হচ্ছে না হচ্ছে। রডের সংখ্যা কি বের হয়? হ্যাঁ, রডের সংখ্যা বলতে এখানে আমরা স্পেসিংটা বের করব, স্পেসিং হিসাব করব। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এমনি প্র্যাকটিক্যালি আমি জিজ্ঞেস করছি, আপনি দেখছেন রডের সংখ্যা, হ্যাঁ রডের সংখ্যা বের করা যাবে। না, এমনি প্র্যাকটিক্যালি কি এই ডিমোফিস লাগবে কি আপনার ওই লং স্প্যান আর শর্ট স্প্যান এগুলি রডে কি কম বেশি থাকে? না রডের same কম পরিমাণে বেশি use করতে হয়? এখানে ধরো তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এটা ডিজাইন না করে বা এস্টিমেট না করে তুমি ডাইরেক্ট বলতে পারবে না, ঠিক আছে? মানে মিস্ত্রি হইলে তো ডাইরেক্ট বলে দিতে পারবে, কিন্তু যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা এস্টিমেট ছাড়া বলতে পারবে না। উচিত না বলা, এই আর তো কি। হ্যাঁ, বলাটা উচিত না। মানুষই দেখে না। তাহলে টি বা ডি, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি টি বা ডি, ডি মানে মোট গভীরতা বা পুরুত্ব। পুরোটা এখন আমাদের বের করতে হবে কি, প্রথমে যে ইয়ে বের করা। এখানে আমরা পাইছি শর্ট স্প্যানের গভীরতা ডিএস এর মান, কার্যকরী গভীরতা এত। মানে পুরোটা পাইছে হ্যাঁ, কার্যকরী গভীরতা মানে এখান থেকে এই পর্যন্ত আমরা পাইছি কত, 6.29 মিটার। মানে এখানে দেখো ডিএস এর মান পাইছি 6.29 সেন্টিমিটার। তো এটা মানে কি, এই যে এখান থেকে একবারে এই পর্যন্ত হলো 6.29 সেন্টিমিটার। ডিএস এখন তুমি যদি মোট গভীরতা বের করতে চাও, মোট গভীরতা, তাহলে এই ক্ষেত্রে কি ডিএস প্লাস হচ্ছে বলতে দাও, এখান থেকে এই পর্যন্ত যোগ করতে হবে, আর এখান থেকে এই পর্যন্ত যোগ করতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত কি রডের ডায়া, আর এখান থেকে এই পর্যন্ত কি সিসি, মানে ক্লিয়ার কভারিং। কি কথা বুঝতে পারছো? তাহলে আমরা লিখবো যে ডাইরেক্ট কি কোনো পরিমাণ আছে এখানে? এটা 10 মিলিমিটার ধরা হয়, দুইটাই তোমরা 10 মিলিমিটার করেই ধরবা। আগে না 12 ধরলেন? ওটা তো তোমার টেনসাইল বারের ক্ষেত্রে, বাট এখানে দুইটাই 10 ধরবা। 10 মিলি ডায়া। হ্যাঁ, শর্ট লং দুইটাই 10 ধরবা। দুইটা ধরে কারণ আছে, আমি বলতেছি। তাহলে 10 মিলিমিটার ডায়া ও ক্লিয়ার কভারিং, ক্লিয়ার কভারিং এখানে কত ধরছে, 2 সেন্টিমিটারে ধরছে। তাহলে 2 সেন্টিমিটার মুক্ত কভারিং বলে মোট গভীরতা। তাহলে মোট গভীরতার মান যদি বের করি, এই ক্ষেত্রে কি হবে, সেন্টিমিটার করা লাগবে। এখানে প্রথমত কার্যকরী গভীরতা নিব 6.29, যোগ হলো ডায়ার অর্ধেক। তাহলে ডায়া হলো 10 মিলিমিটার, মানে কি 1.0 সেন্টিমিটার, প্লাস হলো কি সিসি। কি মাসুদ, বোঝা যায়? এই যে এখানে দেখাইলাম, এখান থেকে এই পর্যন্ত কি ডিএস, মানে রডের সেন্টার পর্যন্ত ডিএস। তারপর ডায়ার, তারপরে এখান থেকে এই পর্যন্ত যদি আসো ডায়ার অর্ধেক, আর এখান থেকে এই পর্যন্ত কি সিসি। ক্লিয়ার কভারিং 2। হ্যাঁ, ক্লিয়ার কভারিং 2। ওকে, তাহলে 6.29 যোগ হলো 1.0/2 প্লাস হলো 2। তাহলে হিসাব করলে কত, 8.79। তাহলে থিওরিটিক্যালি 8.79 হলেই যথেষ্ট, বাট আমরা কত ধরছি, 10। ওকে, তার মানে কি ঠিক আছে, কি বুঝতে পারছো? এখন প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করব, এটা তো থিওরিটিক্যাল মান, বাট প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন কিন্তু আমরা 10 ধরে কাজ করব। ভাই 9 ধরেও যদি কাজ করতাম তাও তো সমস্যা ছিল না। না, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। কিন্তু এখানে সূত্র দিয়েই তো 10 আসতেছে, তাহলে তুমি 9 দিয়ে কেন কাজ করবা? ঠিক আছে না, এটাই। তাহলে 10 সেন্টিমিটার যে পাইলাম, এটা হলো প্র্যাকটিক্যাল মান, মানে এটা ধরে আমরা কাজ করবো। তো এটা মূলত কি মোট গভীরতা বা পুরুত্ব। তো এটার জন্য অবশ্যই একটা কার্যকরী বা প্রকৃত কার্যকরী গভীরতা পাওয়া যাবে। এই জন্য আমরা লিখবো যে অতএব প্রকৃত কার্যকরী গভীরতা। তাহলে প্রকৃত কার্যকরী গভীরতা কি হবে, মোট গভীরতা 10, এটা থেকে কি উল্টা কাজ করব, মানে ডায়ার অর্ধেক বাদ দিব, আর কি সিসির মানটা বাদ দিব। যদি কার্যকরী গভীরতা থেকে মোট গভীরতা বের করো তাহলে যোগ হবে, আর যদি মোট গভীরতা থেকে কার্যকরী গভীরতা বের করো তাহলে এই ক্ষেত্রে কি বিয়োগ হবে। এটা ভাই একটু চিত্র এটা বুঝে নাই ভাই, কি মিলাবে এটা বুঝলাম না। মানে এটা হলো 10 সেন্টিমিটার, হ্যাঁ, তোমার বের করতে হবে ডিএস এর মান, মানে প্রকৃত কার্যকরী গভীরতা। এই ক্ষেত্রে কি ডায়ার অর্ধেক বাদ দিবা, আর এখানে সিসি বাদ দিবা, এতটুকু বাদ দেওয়া লাগতেছে। হিসাব করা কি দরকার? আচ্ছা ভাই, আমরা তো মনে করেন এই এতটুকুর মান বাইর করব, এটার মান তো পাই আগেই ওইটা পাইছি। থিওরিটিক্যাল মান,
এখন তোমাকে প্র্যাকটিক্যাল মান নিতে হবে। আচ্ছা আচ্ছা। আমি তো এটাই এতক্ষণ ধরে বললাম যে এখানে এটা দ্বারা এই মানটা দ্বারা জাস্ট আমরা চেক করলাম যে 10 দিয়ে ধরছি এটা বা ঠিক 10 আছে না ধরে না? যে কাজ করতেছি এটা ঠিক আছে কিনা, বাট 10 এখানে যেটা আছে এটা হলো মোট গভীরতা, কিন্তু অঙ্কের প্রত্যেকটা সূত্রে দেখবা কার্যকরী গভীরতা আছে। এই 10-এর জন্য যে গভীরতা আসবে এটাই কার্যকরী গভীরতা। এই জন্য 10 সেন্টিমিটার মোট গভীরতা থেকে আমরা প্রকৃত কার্যকরী গভীরতা বের করলাম। কি বুঝতে পারছো কথা? তাহলে 10/1 মাইনাস, এটা ক্যালকুলেটার হিসাব করো, হিসাব করলে আসবে 7.5 সেন্টিমিটার। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ। হুম। তারপরে আমি লিখবো যে আবার শর্ট লং স্পেনের জন্য বা লং স্পেন, এটা লিখলেই চলবে, বা লং স্পেনের কার্যকরী গভীরতা। এটাকে খ দ্বারা চিহ্নিত করবো, যেহেতু আগেরটা খ দ্বারা করছো। তাহলে লং স্পেনের কার্যকরী গভীরতা ডিএল নিব। ডিএল মানে কি? লং স্পেনের কার্যকরী গভীরতা। তাহলে এটা সূত্র কি? √m/rb। তাহলে লং স্পেনের জন্য আমরা মোমেন্ট দুইটা পাইছি, ঠিক আছে? কয়টা মোমেন্ট পাইছি? দুইটা, একটা এটা আর একটা এটা। এখন নিবা কোনটা? অবশ্যই বেশিটা নিয়ে কাজ করবা। তার মানে এম এর মান হবে 70/125। ও বুঝছি। আর আর এর মান তো আমরা আগেই বের করছি 16.49, আর বি এর মান হলো 100। 100। তাহলে এটা ক্যালকুলেটারে হিসাব করবা, ক্যালকুলেটারে হিসাব করে 6.52 সেন্টিমিটার আসবে। এখন তাহলে আমরা লিখব যে 10 মিলিমিটার দায়া ও 2 সেন্টিমিটার মুক্ত কভারিং। কভারিং হলে, কভারিং হিসাবে ব্যবহৃত হলে 10 মিলিমিটার ডায়া রড 2 সেন্টিমিটার মুক্ত কভারিং হিসাবে ব্যবহৃত হলে মোট গভীরতা। তাহলে মোট গভীরতা ইকুয়াল টু কি হবে? দেখো, মোট গভীরতা যদি বের করি, আমরা ডিএল এর মান কত পাইলাম? 6.52। তো ডিএল বলতে কি বোঝাচ্ছে? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো ডিএল থেকে আমরা পুরো ডি এর মান বের করবো। এই ক্ষেত্রে কি করতে হবে? এখানে রডের অর্ধেক ডায়া নিতে হবে, আবার এখানে রডের অর্ধেক ডায়া নিতে হবে। তাহলে অর্ধেক ডায়া এবং অর্ধেক ডায়া যোগ করলে কি ফুল ডায়া হয়ে যাবে? হ্যাঁ, মানে এখানে তুমি যদি ডি এর মান বের করো ডিএল থেকে, তাহলে প্রথমে এখান থেকে এই পর্যন্ত ডিএল নিব, নেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত রোডের অর্ধেক ডায়া মানে 5/2 ও বলি, এখান থেকে এই পর্যন্ত আবার অর্ধেক ডায়া মানে 5/2, আবার এখান থেকে এই পর্যন্ত অর্ধেক ডায়া মানে কি 5/2, আর এখান থেকে এই পর্যন্ত হইলো সিসি মানে ক্লিয়ার কভারিং। আচ্ছা ভাইয়া, কি মাসুদ, বোঝা গেছে? একটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ বলো। রড তো দুটো লাগানো থাকবে একসাথে করে। লাগানো বলতে কি, সেকশনটা এমন মনে করো আমরা যখন রডগুলা বিছাবো, একটা যাবে এইভাবে আরেকটা যাবে এইভাবে। তো যখন তুমি রডগুলাকে এইভাবে এবং এইভাবে নিবা, এখানে একটা জয়েন্ট তৈরি করবে না? হ্যাঁ, করবে। দুটো একসাথে হয়ে গেছে। হ্যাঁ, আর তুমি যদি এখানে সেকশনটা নাও মানে এটাকে যদি কেটে নাও একটা অংশ, তাহলে এরকম একটা সেকশন পাবা। কি কথা বুঝতে পারছো? এই হলো বিষয়। তাহলে দেখো, এটা আশা করি বুঝতে পারছো। এখন এখানে ডিএল নিলাম, তাহলে 5/2 আর 5/2 যোগ করলে কি হবে? 5 হবে। অর্ধেক 5 আর অর্ধেক 5 মানে কি ফুল 5, আর এখানে হলো 5/2 যোগ হলো সিসি। তার মানে আমরা যদি ডি এর মান বের করি, এই ক্ষেত্রে কি ডিএল নিতে হবে 5/2 আর সিসি নিতে হবে। আশা করি বুঝতে পারছো। তাইলে প্রথমে ডিএল এর মান নিব 6.52, তারপরে হলো কি 5 মানে কত? 1.0, আবার 5/2 মানে 1.0/2 প্লাস হলো সিসি 2। কি মাসুদ, বুঝতে পারছো? মাথা ঘুরতেছে। ওটার সাথে মিলবে না। তাহলে 6.52 যোগ 6.52 যোগ 1 যোগ 1/2 যোগ হলো 2, তাহলে হিসাব করলে 10। 10.02 মানে 10।
ঠিক আছে? সবগুলা এতগুলা তো একবারে মানে এদিকে হ্যাঁ ঢুকতে আছে ওইদিকে বাইরে হয়ে যেতেছে। তাহলে 10কে কি আমরা 10-এর সমান ধরছি? ভাই বেশি এসে দেখে তো কমাই দিলেন, না, বেশি আসছে। এটা কি মিস্ত্রির সাপেক্ষে কমাইলেন? না না, 10.02কে এটা আমরা 10ই ধরে নিতে পারি। 02 মানে এটা 10ই। যেহেতু মিস্ত্রি দশমিক বুঝে না তাইলে তাইলে এটা কি? এটা মূলত ওই যে পুরো তো 10-এর সমান, হ্যাঁ ঠিক আছে? বা এখানে টি এর সমান। তাহলে সমান হইলে মানে ঠিক আছে, কিন্তু যদি এখানে ধরো 11 হইতো, কার্যকরী গভীরতা থিওরিটিক্যালি 11 হয়েছে, আর আমরা প্র্যাকটিক্যালি ধরে নিছি 10, 10, তাহলে কি এই ক্ষেত্রে হতে হবে? ডিজাইন ভুল আছে। কিন্তু কার্যকরী গভীরতা আসছে 9, কথার কথা 8 বা 10। আচ্ছা ভাইয়া, যদি আমাদের এখানে ধরেন 11 আসতো তাহলে আমরা বলতে কি দাও, শেষ করতাম করি। তাহলে? কার্যকরী গভীরতা আসছে 10, আমরাও প্র্যাকটিক্যালি 10 ধরে নিছি, তাহলে ঠিক আছে। আবার কার্যকরী গভীরতা 10 আসছে, আমরা 12 ধরে নিছি, মানে বেশি ধরলে সমস্যা নাই, কম ধরলে সমস্যা আছে। 11 যদি ধরতাম তাহলে ডিজাইন ভুল, আবার নতুন করে ডিজাইন করার লাগবে একবারে প্রথম থেকে। এই ক্ষেত্রে এখানে যে মানগুলো আছে ডিজাইন লোড আরও বিভিন্ন মানগুলো চেঞ্জ করতে হতো, শর্ট স্প্যান লং স্প্যানের মান চেঞ্জ করতে হতো। বুঝছি বুঝছি। তাইলে এটা কি ঠিক আছে? ওকে। পরীক্ষাতে এরকম ডিস্টার্ব কখনো করে না হয়, তাই না? না ওই ডিস্টার্ব করে দিব না ইঞ্জিনিয়ার। এখন ওই পরিমাণ বড় ইঞ্জিনিয়ার আমরা হইতে পারিনি, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন আমরা প্রকৃত কার্যকরী গভীরতা বের করব। প্রকৃত কার্যকরী গভীরতা। তাইলে আগে আমরা কার্যকরী গভীরতা থেকে মোট গভীরতা বের করছি, আর এখন মোট গভীরতা 10 থেকে প্রকৃত কার্যকরী গভীরতা বের করব। তাইলে কি এই বিষয়গুলো বিয়োগ করলেই তো হচ্ছে আগের মতো। কি মাসুদ, বোঝা গেছে না বোঝা নাই? এটা বোঝা আবার নাই। কই থেকে বিয়োগ দিতেছে? এখানে দেখো এতটুকের মান 10, আমরা তো 10 ধরে কাজ করব। এই 10 থেকে প্রকৃত ডিএল এর মান বের করব। তো এই ক্ষেত্রে কি এই যে এতটুক বিয়োগ হয়ে যাবে না? হুম। এই বিয়োগ হলে এখানে শুধু বিয়োগ চিহ্ন ইউজ করব, অবশ্যই। বা এখানে ডিএল এর মান যদি বের করো, এগুলার এদিকে পাস করলে কি বিয়োগ হয়ে যাবে না? বিয়োগ হয়ে যাবে, এই জন্য আমরা এখানে বিয়োগ করছি। কথা বুঝতে পারছো? 6.5 আসলে। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 6.5 আসবে সেন্টিমিটার। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা টান রোডের ক্ষেত্রফল বের করব। এটা করলেই আমাদের শেষ। ভাই তাহলে এটা গ্রুপে দিয়ে দিন, এটা রিলিভান্স যাবে না তোমার।